হ্যালো, ওয়েলকাম টু ইউর থটস। প্রীতম হাসানের একটা গান আছে খোকা। ওই খোকাতে ফেরদৌস ওয়াহিদের একটা গাওয়া লাইন আছে, গজামিল গজামিল সারাটা জীবন দিলা গজামিল। সো আমার লাইফে যদি আমি গো থ্রু করি তাহলে দেখবো যে আমার পুরো লাইফটা একটা আস্ত গজামিল অবস্থা আচ্ছা। অ্যাজ বিকজ ওর একজনের সাথে কথা বলতেছিলাম, আমি ক্লাসমেটের সাথে কথা বলছিলাম। তো ওর কথা থেকে ওর 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 অ্যাম্বিশন দেখে আমার হচ্ছে যে খুব উঠছে, ওই লাইনটা মনে পড়ছে আর কি। আমার যখন 28 বছর বয়স তখন আমার এনআইডি কার্ড হয় ফার্স্ট, অ্যাজ বিকজ আমার ভাই প্রাপ্তবয়স্ক হয়েছে অ্যান্ড সে তার এনআইডি কার্ডের জন্য কাগজপত্র অ্যাপ্লাই করছে, সাবমিট করছে। তো সেই হিসাবে আমারটা সাবমিট করা হয়েছে। এর আগে যত অফিসিয়াল কাজকর্ম হয়েছে সব কিছু আমার বার্থ সার্টিফিকেট দিয়ে চলছে। তো এত লেভেলের গজামিল আর কি। অ্যান্ড ইভেন আমার পুরো এন্টায়ার স্কুল লাইফে আমি কোনো টিচারের কাছে পড়ি নাই, কোনো প্রাইভেট মানে কোনো কোচিংয়ে যাই নাই, সারাটা জীবন নিজে নিজে পড়ছি। তো নিজে নিজে পড়তে গেলে যেটা হয় যে স্বাভাবিকভাবে আপনি একটা বইয়ের 10টা অধ্যায় থাকবে, 10টা অধ্যায় আপনি বুঝবেন না। অ্যান্ড তখন দেখা যায় যে বসে বসে সাজেশন দেওয়া লাগে। আবার আমি তো একটু ঘাটতেরা, তো আমার আবার হচ্ছে যে স্কুল থেকে যে সাজেশন দিত ওইসব সাজেশন আমার পছন্দ তো না। অ্যান্ড আমার ডাউট হইতো যে এইসব সাজেশন আদৌ আসবে কি না, কেন আমার কাছে মনে হচ্ছে যে টিচার পরীক্ষা নেবে অ্যান্ড সে যদি সাজেশন দিয়েই দেয় তাহলে আর প্রশ্ন দেওয়ার কি দরকার, বা আদৌ কি এই জিনিসটা এরকম হয় কি না। তো তারপরে স্টুডেন্টরা পরীক্ষার আগে সাজেশন চাইতো টিচারদের কাছে, টিচাররাও সাজেশন দিত, কিন্তু আমার সাজেশনগুলো টুকতে ভালো লাগতো না, কারণ আমার তো পড়াই হয় নাই। আমি তো পড়তে বসে পরীক্ষার আগের দিন, অ্যান্ড পরীক্ষার যখন বন্ধ হতো তখন পরীক্ষার আগের দিন বইগুলো খুলে যখন বসতাম তো নিজে নিজে সাজেশন বানাতাম। তো ওই গজামের সিচুয়েশনটা এখানে হয়েছে যে আমার যে টপিকগুলো ইজি লাগে, যে টপিকগুলো পড়ানো হয়েছে, যে টপিকগুলো মানে সব কিছু কম্পেয়ার করে নিজে একটা সাজেশন বানাতাম, ওই সাজেশন নিয়ে পরীক্ষা দিতে চাইতাম। অ্যান্ড প্রশ্নে মোটামুটি দেখা যায় যে 80% কমন পড়ে যেত। অ্যান্ড ওই 80%-এর মধ্যে পরীক্ষা দিয়ে টিয়ে কোনো রকমে 70-80 তো 70-60-70 তো চলেই আসতো। সো এই হচ্ছে যে গজামিল দিয়ে আমার এসএসসি পর্যন্ত আমি পার করছি। এসএসসি পরীক্ষাও আমি এভাবেই দিছি, কোনো টিচার কিছু না। ধরাটা খেয়ে গেছি আমি হচ্ছে ইন্টারমিডিয়েটে স্পেসিফিক্যালি আমি কেমিস্ট্রিতে যে ধরা খেয়েছি। বিকজ কেমিস্ট্রিতে হচ্ছে 2টা পেপার থাকে। একটা পেপারে হচ্ছে আপনার অর্গানিক কেমিস্ট্রি থাকে। অর্গানিক কেমিস্ট্রি তো ফার্স্ট পেপার অথবা সেকেন্ড পেপারে অর্গানিক কেমিস্ট্রি। অ্যান্ড অর্গানিক কেমিস্ট্রি ডেফিনেটলি আমি পড়বো না, কারণ আমি একা একা পড়ি, এটা আমার পক্ষে পড়া সম্ভব না। সো আমি চিন্তা করছি যে আর সব পড়তে আমি রাজি আছি এক্সেপ্ট অর্গানিক কেমিস্ট্রি। তো অর্গানিক কেমিস্ট্রিটা এখন টেকনিক্যালি চিন্তা করলে অর্গানিক কেমিস্ট্রি থেকে কোশ্চেন আমার না করলেও চলবে, বিকজ আমার 7টা সৃজনশীল থেকে 5টা সৃজনশীল লিখতে হবে, অ্যান্ড 2টো সৃজনশীল আমার অর্গানিক কেমিস্ট্রি থেকে আসবে। আর 4-5টার মতো যদি আমার এমসিকিউ অর্গানিক কেমিস্ট্রি থেকে আসে, তাও আমি ওগুলো স্কিপ করে আমি একটা এভারেজ মার্কিং আনতে পারবো, A+ অ্যাটলিস্ট চলে আসবে। তো আনফর্চুনেটলি যেটা হয়েছে যে ওই সময়ে এত প্রশ্ন ফাঁস হতো অ্যান্ড হোয়াটসঅ্যাপে কোশ্চেন অ্যান্সার চলে আসতো, অ্যান্ড আমি তো বরাবরই গাধাও ছিলাম একটা। তা আমি 9টার সময় সেন্টারে ঢুকে বসে থাকতাম, 9:30টার সময় আমাদের সবাইকে সেন্টারে থাকতে হতো। আর পরীক্ষার সকালবেলা যেটা হচ্ছে যে ঘুম থেকে উঠে আবার বই খাতা দেখলে মাথাটা থাওলায় যাবে, যেহেতু আমি কম পড়াশোনা করছি। তো বইতে দেখে তো লাভ নেই, যা পড়ছি ঠান্ডা মাথায় যা ওইটা পরীক্ষা শেষে সাবমিট করে দিয়ে আসতে হবে। তো 9:30টার সময় সবাই ঢুকতো ঠিকই, কিন্তু 9:30টার আগে দিয়ে যেটা হতো যে হোয়াটসঅ্যাপে সব কোশ্চেন অ্যান্সার চলে আসতো। অ্যান্ড কেমিস্ট্রিতে অঘটনটা ঘটে গেছে। টেকনিক্যালি কল সেট আসলে আমার অ্যান্সার করতে সমস্যা হতো না, বাট আনফর্চুনেটলি গ সেট চলে আসছিলো সম্ভবত। অ্যান্ড গ সেটে যেটা হয়েছে যে সবই অর্গানিক কেমিস্ট্রির উপর। এখন দাও পরীক্ষা পুরা বাস কেমিস্ট্রিতে। তারপর কেমনে কী হয়ে গেছে। অ্যান্ড অ্যান্ড এর চেয়ে তো মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি এসএসসি হোক বা এইচএসসি তো কোনোদিনও ইংলিশে A+ পাই নাই। অ্যান্ড আমার পুরো এন্টায়ার লাইফ এখন এটা হয়ে গেছে। তো যার সাথে কথা বলতেছিলাম ও এক্সপেক্ট করতেছে যে ও যে পেপারটা লিখতেছে এই পেপারটা ও এত ভালো জার্নালে পাবলিশ করতে পারবে, অ্যান্ড সো অ্যান্ড সো অ্যান্ড সো। যদিও এটা ওর ফার্স্ট পেপার,
অ্যান্ড এই পেপারের ক্ষেত্রে যেটা হয়েছে, এই পেপারটা নিয়েও কনফিডেন্ট না যে আসলে পেপারটার মান খুব ভালো হচ্ছে কি না, বিকজ আমরা ওর এই পেপারটা ও হচ্ছে ওর যে রিসার্চ কোর্স ছিল সেই রিসার্চ কোর্স থেকে ও পিক করছে। এখন আমাদের রিসার্চ কোর্সের যিনি ইনস্ট্রাক্টর ছিলেন উনি মিস্টার পিএইচডি। ওয়েল আমি খুবই হতাশ হয়েছিলাম যখন আমি ফার্স্টে ভাবছিলাম যে উনি রিসার্চের উপর পিএইচডি করে আসছেন, তাহলে তো মানে ফ্যান্টাস্টিক একটা ব্যাপার যে উনি রিসার্চের উপর পিএইচডি করে আসছেন, ওনার থেকে বেস্ট টিচার তো হইতেই পারে না। পরে দেখলাম যে উনি অন্য সাবজেক্টের থেকে রিসার্চ করছেন, অ্যান্ড আমি আসলে জানি না যে উনি আসলে ওনার রিসার্চের টপিক কী ছিল বা পিএইচডির টপিক কী ছিল। অ্যান্ড আমাদের ক্লাসে যেটা হচ্ছে যে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই রিসার্চ পেপার ছিল অথবা কনফারেন্স পেপার ছিল, জাস্ট বিকজ যে তাদের আসলে স্যারের সাথে খুব বেশি কমিউনিকেশন করা লাগে নাই। তো যেটা সমস্যা হয়ে গেছে যে আমার সমস্যা হয়েছে বা যার সাথে কথা বলতেছিলাম ওর সমস্যা হয়েছে। এখন ও যেহেতু ফরেনার, তো সেই জন্য ও একটু মেজর সাপোর্ট পাইছে এবং ইনস্ট্রাক্টর যেভাবে ইনস্ট্রাক্ট করছে ও ঠিক সেভাবে করছে। আর আমি তো ঘাটতারা, আমার তো সহজে কিছু পছন্দ হয় না। তো আমি হচ্ছে যে ওনাকে ইনস্ট্রাক্টরটাকে 5 থেকে 7 বারের মতো টপিক সাবমিট করছি যে স্যার দেখেন এটা হয় কিনা এটা হয় কিনা। তো উনি সববারই হ্যাঁ বলে। হ্যাঁ বলার পরে যেটা হইতো যে আমি যখন এটা নিয়ে কাজ শুরু করতাম আমি এটার আর কোনো আগা মাথা কিচ্ছু পাইতাম না, এন্ড এরপর আমি পুরো হতাশ হয়ে যেতাম লিটারেচার রিভিউ করতে চাই যে এটা তো আছেই, এটা কেন আমি নিছি। আমি তো ওই যে গাধা না, আমি যে একটু এআই দিয়ে সার্চ দিয়ে একটা টপিক বের করবো ওইটা তার করি নেই বা অন্য কোনো এআই টুল ইউজ করবো। আমি খালি গুগল স্কলারে গেছি, ওখান থেকে টপিক ফিল্টার করছি, ফিল্টার করে টপিক বানায় কাজ শুরু করে দিতাম। বাট গুগল স্কলার তো হচ্ছে এত এনাফ রিসোর্স নাই বা শো করে না। সো যাই হোক, তো এতবার আমি টপিক চেঞ্জ করছি প্রবাবলি দ্যাটস বিকজ মানে উনি হয়তো বা আমার উপর ফেড আপ ছিল, বাট আমার কাছে কেন মনে হচ্ছে উনি অবশ্য ফেড আপ না, উনি আসলে আমাকে ভয় পাইতো যে এই মেয়ে নতুন নতুন প্রত্যেকটা ক্লাসে এসে নতুন নতুন টপিক নিয়ে আসবে, তারপর নিয়ে এসে কোশ্চেন করতে বলবে, আমি তো আর অ্যান্সার দিতে পারি না। আমি বললাম উনি আসলে অ্যান্সার দিতে পারতেন না, অ্যান্ড উনি অ্যান্সার দিতে পারতেন না দেখে আমিও হাঁ করে ওদের তাকায় থাকতাম, মানে কী করে মানে কী জন্য আপনি কোর্সটা করাই দিচ্ছেন, হোয়াট। এখানে এই হোয়াটের তো আর কোনো অ্যান্সার হয় না বাংলাদেশের কন্টেস্টে, যেখানে যে দেশে হচ্ছে আপনি 4 বছর অনার্স করার পর আপনার কাছ থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স এক্সপেক্ট করা হয়। আমি তো কোন গাধা বলদা আমার একটা দেশে আমরা আসি যেখানে মানুষ বাংলা রিডিংই পড়তে পারে না, সেখানে আবার থার্ড ল্যাঙ্গুয়েজ বাধ্যতামূলক চালু করতেছে। জার্মানটা এতদিনে প্র্যাকটিস করলে একটা জব অপরচুনিটি ওপেন হয়ে যেত। যাই হোক, কিছুদিন আগে আরেক ভদ্রলোক উনি পিএইচডি করে আসছেন, কতগুলো টপিকের উপর উনি পিএইচডি করছেন আমি জানি না, তবে ওনার স্পেশালাইজেশনের মধ্যে আছে অ্যাপ্লাই লিঙ্গুইস্টিক, সোশিও লিঙ্গুইস্টিক, সাইকো লিঙ্গুইস্টিক, ম্যাটেরিয়াল ডিজাইন, সিলেবাস ডিজাইন, আরও কী কী জানি ছিল, অনেকগুলো ছিল এবং খুবই ব্রিলিয়ান্ট একজন ব্যক্তি। এত ব্রিলিয়ান্ট যিনি মাথার চুলও অর্ধেক পড়ে গেছে, অর্ধেক বলতে পুরোই ন্যাড়া। যাক, ওনারা বেঁচে থাকুক। এবং আমাদের বাংলাদেশের কন্টেস্টে তো পার এক্সপিরিয়েন্স গেইন করতে হলে আইদার আপনাকে পড়াশোনা বাদ দিয়ে হচ্ছে যে জব করতে হবে, অথবা আপনি যদি পড়াশোনার মাঝখানে জব করেন তাহলে আপনার পড়াশোনা হবে না, জব থাকবে। মানে হাউ ইজ দিস পসিবল? মানে আপনি কেমনে এক্সপেক্ট করতে পারেন একটা মানুষের এক্সপিরিয়েন্স আছে আবার তার একাডেমিক লেভেল অফ পারফরমেন্স অনেক ভালো। আর আমার এখনও মানে জঘন্য লাগে মনে পড়লে যে আমার যে রিসার্চের কোর্সটা আমি করেছিলাম সেটার ফাইনাল সাবমিশন আমার তখন আমার পরীক্ষাও চলতেছে, আবার এইটাও সাবমিট করতে হবে, প্রেজেন্টেশনও দিতে হবে, অ্যান্ড আমার টপিক এখন মধ্যে সিলেক্ট হয় নাই, অ্যান্ড হাতে বোধহয় 4 থেকে 5 দিন সময় ছিল, অ্যান্ড আমি পরে না পারতে আমার এক ইনস্ট্রাক্টরের কাছে গেছি, স্যার প্লিজ, তখন বাজে মনে হয় রাত 7টা না 8টা। বেচারা সেও হচ্ছে যে সারাদিন ধরে এত ট্রেনিং নিয়ে হয়রান পেরেছেন, তারপরও উনি যা করছেন আল্লাহ পাক ওনাকে বরকত দান করুক ওনার কাছে। সো উনি পরবর্তী মানে উনি 10-15 মিনিটে আমাকে যা আর কি ফিডব্যাক বা রিভিউ যা দিতে পারছেন দিয়েছেন, ওইটার উপর বেস করে আমার পরবর্তীতে পুরো পেপারটা লেখা হয়েছে। অ্যান্ড এমন ডিসগাস্টিং জিনিস আমি আবার কেমনে ওই পেপারে আমি মানে এত জঘন্য জিনিস ছিল সেটা আমি নিজে দ্বিতীয়বার খুলে দেখিনি, মানে লিখছি, লেখার পর রিচেক করছি মোটামুটি কোনো রকমে করে নিয়ে সাবমিট করে দিয়ে
ব্যাস শেষ। ওই পেপার কই আসছে আমি জানি না, মেইলে খুঁজলে হয়তো পাওয়া যেতে পারে, আদারওয়াইজ আমার ল্যাপটপে বা আমার কোনো ড্রাইভে টাইভে নাই এটার অস্তিত্ব। মানে এত বিরক্তিকর ছিল ওই সময়টা। অ্যান্ড যার সাথে কথা বলছিলাম তো ওরা আসলে পেপারটা খুব একটা স্ট্রং না, বাট ইয়া যদি ট্রাই করে হয়তো বা ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ হতে পারে, যদিও এই টপিকটা আসলে বাংলাদেশের কন্টেস্টে খুব বেশি একটা লিজিট না। হতেও পারে, এতটা ইনসিগনিফিক্যান্ট না। তবে বোধহয় ওর যে টুলগুলো ইউজ করছে, আই হ্যাভেন টকড অ্যাবাউট হিজ টুল ইয়াট, যদিও কথা হচ্ছে এখনও। কথা শেষ হয় টুলের কথা জিজ্ঞেস করতে হবে কী টুল ইউজ করতেছে। সো ওয়েল, থ্যাংক ইউ ইফ এনিওয়ান লিসনিং। অ্যান্ড কী বলবো এটাকে, উপদেশ বাণীতে আসলে দেওয়ার কিছু নাই। ইট ওয়াজ অ্যান হতাশাজনক অডিও। সো সরি টু হিয়ার ইট ইফ এনিওয়ান হিয়ারিং ইট, বাট আমাদের টিচারদের আসলে আরও সেন্সিবল হওয়া উচিত। ওনাদের আইদার পড়াশোনা করা উচিত অথবা আর জবের দিকে, টাকা কামাইয়ের দিকে ফোকাস দেওয়া উচিত। তবে আমার কাছে মনে হয় একটু কষ্ট করে পড়াশোনাটা আগে ভালো করে নিক, তারপরে তারা হচ্ছে যে অন্য কিছুতে যাক।